ধীরে ধীরে সব কয়েকটা নিউরনে প্রশান্তির বার্তা বয়ে গিয়ে যেন শরীরকে মুহূর্তেই হিমায়িত করছে। আজ এত তাড়াতাড়ি? কেন? স্বামী তাড়াতাড়ি আসাতে খুশি হওনি বুঝি? তুমি তো দিন দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছ পাখি। সাদিত নীলার তেলে চিটচিটে ঘাড়ে মুখ ঘষতে ঘষতেই অস্ফুট স্বরে কতটুকু বলল। নীলা অবুঝদের মতো কথা শুনে হালকা শব্দে হেসে ফেলল। অতঃপর হাসি মুখেই বলল, আমি কি সেটা বলেছি নাকি? এত তাড়াতাড়ি তো আসেন না। আজকে এলেন তাই বলে ফেললাম। না, তারপরেও বিয়ের পর নাকি কাপলদের একে অপরের প্রতি ইন্টারেস্ট কমে যায়। তোমার ক্ষেত্রেও কি সেই রকম? নীলা মুহূর্তেই সাদিদের কোমরের বাঁধন আলগা করে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালো। নীলা যতটা না খ্যাপা দৃষ্টিতে সাদিদের দিকে তাকিয়েছিল, সাদিদ কিন্তু ততটাই স্বাভাবিক। এমনকি তার ঠোঁটের কোণে স্পষ্ট বাঁকা হাসিটা এখনো ঝুলছে। নীলা নিজের মধ্যেকার রাগ থেকেই হালকা করে সাদিদের বুকে কিল বসালো। এবার সাদিদ হাসিটা আর চেপে রাখতে পারল না, শব্দ করেই হাসল। নীলার রাগ যেন তাতে আরও বাড়ল। পথ কাটিয়ে সে চলে যেতে ধরতেই সাদিদ হাসি থামিয়ে দ্রুত তাকে নিজের সাথে চেপে ধরল। তার ছটপটানি কমাতে আলতো করে কানের পেছনে ঠোঁট ছুঁয়ে দিল। আর মুহূর্তেই নীলা জমে গিয়ে বড়। সাদিদ হাসল, কিন্তু একেবারেই নিঃশব্দ সেই হাসি। আবারও গলায় ঘাড়ে রুক্ষ ঠোঁটগুলো ছুঁয়ে দিতে দিতেই দুষ্টুমি মাখা স্বরে সে বলল, মা কল করে বললো বাড়িতে জলদি ফিরতে, কি না কি যেন ইম্পর্টেন্ট কথা বলার আছে। কেবল আমি নই, বাবা ভাইয়া সবাই আমরা একসাথেই ফিরেছি। কি এমন জরুরি তলব বলো তো? আমরা এত করে জিজ্ঞেস করার পরেও মা কিছুটি বললো না। নীলারও এবার কপাল কুঁচকে এলো। বিষয়টা আসলে কি? একই বাড়িতে থেকেও সে নিজেই তো সবকিছু জানে না। কই, আমি কিছু জানি না তো। বলো কি? তার বিষয় দেখছি বড্ড রহস্য ঘেরা। এই রহস্যের উন্মোচন কবে? সাদিদের দুষ্টু কণ্ঠে এবার নীলাও হাসল। সাদিদের ধূসর বর্ণের শার্টের ওপরের বোতামগুলো খুলতে খুলতে বলল, একটা কথা বলি। মায়ের চেন মায়ের, হ্যাঁ পাখি, সেটাই পড়বে। সাদিদ আস্তে করে নীলার মাথায় থাপ্পড় দিল। নীলা তাতে রাগল না, বরং হেসে ফেলে বলল, সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে তাই না? মেয়েটা একটু একটু করে বড় হচ্ছে। অর্ণব ভাইয়ারও আমাদের কলিজার টুকরার মতো ফুটফুটে মেয়ে হলো। আর গতকাল তো খুশির তালিকায় আরেকটা খুশি এসে যুক্ত হলো। আপনি দেখেছেন তানভীর ভাইয়া কতটা খুশি ছিল? আমিও কিন্তু মারাত্মক এক্সাইটেড। আমার শান্ত জানুটাও মা হবে। তাদেরও আমাদের রাজকন্যাটার মতো ঘর আলো করে ফুটফুটে বাবু আসবে। আমি না ঠিকঠাকভাবে অনুভূতিগুলো প্রকাশ করতে পারছি না। আপনি আমার কথা বুঝতে পারছেন তো? সাদিদের ঠোঁটের কোণায় ঈষৎ হাসি রেখা ফুটে উঠল। নীলার মুখটা কাছে টেনে নিয়ে প্রিয়তমার তেল চিটচিটে মাথায় সে সময় নিয়ে চুমু দিল। ভালোবাসাকে আদর মাখা ভালোবাসার স্পর্শ বিলিয়ে দিয়ে অতঃপর বলল, শোনা, সুখের সময় তো আর কোথাও একবার পড়েছিলাম, ভালো সময়গুলো নাকি দ্রুতই চলে যায়। এমনটাই হবে হয়তো। এবার জানতো ফ্রেশ হয়ে আসুন, তাহলেই বাড়িতে জরুরি তলবের রহস্য উন্মোচন করার জন্য এক ধাপ এগিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, সেটাও ঠিক, কিন্তু তুমি তো চলো। সাদিদের একেবারে স্বাভাবিক স্বর, কিন্তু নীলা কথাটা ঠিক বুঝতে পারল না। তাই অবুঝ মনেই পুনরায় জানতে চাইল। কি ছিল? সাদিদ এক পলক নীলার প্রশ্নবোধক মধুশ্রীতে নজর বোলালো। তার অবুঝ পাখিটা কি আগ্রহ নিয়ে সাদিদের কথার সারমর্ম বুঝতে চায়। অথচ বোকা মেয়েটা হয়তো ভুলেও মনের ভেতর এটা আনবে না যে তার বরটা কত নাম্বারের অসভ্যের ঘরে গিয়ে দাঁড়িয়েছে। সাদিদেরও ইচ্ছে হলো না মেয়েটাকে এমন নিরাশ করতে, কিন্তু প্রশ্নের উত্তর দেওয়া যে বাধ্যতামূলক। হাজার হলেও তার বউ পাখি বলে কথা, তার কোনো কিছুতে জানবার পিপাসা থাকবে, অথচ সে জানবে না। এটা কি সাদিদ মেনে নেবে? তাই তো নীলাকে আলতো করে নিজের বুকে চেপে নিয়ে নেশালো একজোড়া চোখ দিয়ে কোমল নারী শরীরটার আনাচে কানাচেতে নজর বুলিয়ে পুরুষালী ঘন স্বরে বলল, এখন তো আল্লাহর রহমতে সুস্থ আছো, অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দেওয়াই যেতে পারে। একটু বেশি আদর দেওয়াই যায়, একটু গভীর ঘনিষ্ঠতায় দোষ আর কতদিন। নীলার ছোট মুখটা মুহূর্তেই লজ্জায় যেন আরো ছোট হয়ে গেল। কানের লতিটা পর্যন্ত লাল হতে শুরু করেছে।
সাদিদ নীলার অবস্থায় ঠোঁট কামড়ে হাসল। প্রিয়তমা যে বরাবরের মতোই ভীষণ লজ্জায় জড়সড়, কিন্তু তারপরও পুনরায় বলল, কি আসা যায় না? নীলা লজ্জায় কুকড়ে গিয়ে সাদিদের দিকে সরে যেতে চাইল, কিন্তু সাদিদ তাকে ছাড়তে অনুচ্ছুক। আজ একটু বেশি ভালোবাসলে ক্ষতি কি? কতদিন ভালোবাসা হয় না। নীলার হালকা শরীরটাকে সাদিদ আলতো হাতে কোলে তুলে নিল। নীলা সব বাধা উপেক্ষা করেই তাকে নিয়ে ওয়াশরুমে গেল। ইস কি করেন, আমি কয়েক ঘন্টা আগেই শাওয়ার নিয়েছি। সমস্যা কি তাতে? স্বামীর সাথে আরেকবার নেবে। তাছাড়া এত কিছুর পর যদি তুমি শাওয়ার নিতে না চাও তাহলে আমার আমার কোনো আপত্তি নেই। সাদিদের ঠোঁটের কোণ জুড়ে এখনো বাঁকা হাসিটা খেলা করছে। নীলা বরাবরের মতোই বেশ লজ্জা পেল। সাদিদের বাহু বন্ধনী থেকে রক্ষা পেতে খানিক চেষ্টা করল, কিন্তু সাদিদ যে নিজের সিদ্ধান্তে অনড়। ওয়াশরুমের দরজাটা লক করে মুহূর্তেই সে নীলাকে দরজার সাথে চেপে ধরল, আর কাল বিলম্ব না করে প্রিয়তমার নরম গোলাপি ঠোঁট যুগল নিজের আয়ত্তে নিয়ে এলো। ক্লান্তহীনভাবে চলতে লাগলো ঠোঁটে ঠোঁটে উষ্ণ ভালোবাসা। নীলার শরীরে মুহূর্তেই শিরশিরানির খেলা করতে লাগলো, আর সাদিদের দুষ্টু হাতগুলো সেক্ষেত্রে নিজের ভূমিকা অপরিহার্য তার সহিত পালন করছে। সাদিদ ওষ্ঠযুগলের কার্যক্রম অব্যাহত রেখেই হাত ঘুরিয়ে নীলার কামিজের সফি নোড়নাটা নিচে ফেলল। একেবারে অধৈর্যের মতো শার্টের বাকি বোতামগুলো খুলে নিয়ে শার্টটাকে দিকবিদিক শূন্য করে ছুঁড়ে ফেলল। উন্মুক্ত বলিষ্ঠ বুকে নীলার নরম শরীরটাকে এক প্রকার পিষে নিয়ে তার ঘাড়ে মুখ গুজল। ছোট্ট ছোট্ট চুমু খেয়ে ক্রমশ নিচের দিকে নামতে যাবে, তখনই অনাকাঙ্ক্ষিতভাবে তাদের রুমের দরজায় নক পড়ল। সাদিদ প্রথমে কান দিতে চাইল না। এই মুহূর্তে ডিস্টার্ব করাতে সে এমনিতেই খানিক বিরক্ত, কিন্তু কিছু সময় যেতে কাপা কণ্ঠে নীলাই বলল, কেউ এসেছে। থাকুক। সাদিদের নেশালো স্বর। ইতিমধ্যে তার কণ্ঠ লেগে গিয়েছে। নীলারও একই দশা। সে ভাঙা স্বরেই কোনো মতে বলল, যে বারবার নক করছে, দরকারি কিছু হয়তো। সাদিদ নীলার গলা থেকে মুখ তুলে তার দিকে বিরক্তির দৃষ্টি নিক্ষেপ করল। নীলা সাথে সাথেই মাথা নুইয়ে ফেলল। মিনমিনিয়ে বলল, কতবার নক করছে তাই বললাম। যাও খুলে দেখো কে। সাদিদ পেছন ফিরে দাঁড়ালো। নীলার মুহূর্তেই মনটা বিষণ্ণতায় ভরে উঠল। না চাইতেও বোধহয় সে মানুষটিকে কষ্ট দিয়ে ফেলেছে। সাদিদ তাকে কতটা ভালোবাসে এটা নীলার থেকে ভালো আর কে জানে। এতগুলো দিন পর মানুষটা তার কাছে আসতে চেয়েছে, একান্ত ঘনিষ্ঠতায় সময়টা কাটাতে চেয়েছে, আর নীলা কিনা এখনো তাকে কষ্ট দেয়। নীলা নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে সাদিদকে পেছন থেকে জাপটে ধরল। মলিন স্বরে ক্ষমা প্রার্থনা করল। প্লিজ ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। দরজা খোলার প্রয়োজন নেই, আসুন কাছে আসুন। সাদিদ এতক্ষণ কিছুটা রেগে গেলেও এখন নীলার এমন বোকা কথায় সবটুকু রাগ শুকনো পাতার ন্যায় ঝরে গেল। সে সামনে ফিরে নীলার মুখটা ধরে কপালে ঠোঁট ছুঁয়ে দিল, অতঃপর আলতো করে ঠোঁটগুলো চেপে ধরল। সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। যাও কে এসেছে দেখো। না না, দরকার নেই, আপনি। আমি বলছি পাখি, যাও। আদেশপূর্ণ গলার সামনে নীলা কিছু বলতে পারল না, কিন্তু দরজার লকে হাত দিয়ে আবারও সে সাদিদের দিকে ফিরে তাকালো। সাদিদও খালি গায়ে আধ ভেজা হয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে। নীলার এমন চুপসে যাওয়া মুখ দেখে সে এবার ঠোঁট এলিয়ে হেসে ফেলল, অতঃপর হাসি মুখেই বলল, আরে বোকা মেয়ে, যাও, নতুবা এখনই ধরলে কিন্তু আর ছাড়বো না। সর্বনিম্ন একেবারে ঘন্টা দুয়েক পার করে তবে ছাড়া পাবে। সাদিদের ঠোঁটের কোণ জোরে দুষ্টু হাসিটা ফুটে উঠতেই নীলার মুখেই এতক্ষণে হাসি ফুটে উঠল। সে লজ্জারাঙা মুখেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। দরজা পর্যন্ত এসেই ওড়নার কথা খেয়াল হলো, তাই আগে পিছে না ভেবে সে দ্রুত ওয়াশরুমে ওড়না নিতে ঢুকলো। আর মুহূর্তেই লজ্জায় সে মুখ ফেটে একটা চিৎকার দিল। সাদিদ দ্রুত কোমরে তোয়ালে পেঁচিয়ে নীলার মুখ চেপে ধরল। কি করো? এত জোরে কেউ চিৎকার দেয়? বাড়ির সবার কানে গেলে কি ভাববে? আপনি এমন নির্লজ্জ কেন? ড্রেস চেঞ্জ করার আগে দরজা লক করবেন না? আর এখানে নির্লজ্জের কি হলো?
আমাদের বয়স রুম এটা, এখানে তুমি আমি ছাড়া কি আসবে? আর তুমি আমার বউ, তোমার সামনে আবার লজ্জা কিসের? দুষ্টটা কাছে আসলো, অতপর বাকি কথাটা কানের কাছে ঠোঁট ছুঁয়ে একেবারে নিচু কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তাছাড়া লজ্জা পাবোই বা কেন? বউ না তুমি? সব কিছু দেখেছ গিয়ে। ইস, কি ঠোঁট কাটা এই ছেলে। নীলা টকটকে লালচে মুখ নিয়ে সাদিদকে দূরে সরালো। আর একবারও এই অসভ্যটার মুখোমুখি না হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, কিন্তু তাকে শুনিয়ে বাকি কথাগুলো বলতে ভুল করলো না। আমি আপনার মতো অসভ্যের কাতারে পড়ি না। নিজে যেমন সবাইকে তেমনই ভাবেন। ভাবা ভাবির কি আছে? আমি তো দেখেছি, বলতে গেলে এখন কুটিয়ে কুটিয়ে কোন জায়গায় কতগুলো। ওয়াশরুমের ভেতর থেকে পুরুষালী রাশভারী কথাটা শুনে নীলা আবারও এক দফা লজ্জা পেল। অতপর লজ্জা মুখেই বলে উঠল সেই চিরচেনা শব্দ, অসভ্য একটা। দরজা খুলতেই মিনুর মুখোমুখি হলো। সে কিছুটা কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আসলে নীলারা দরজা না খোলাতে সে অনেকবারই নক করে ফেলেছে, তাই এবার ভয় যদি ধমক খেতে হয়। কিন্তু নীলা তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরাবরের মতোই স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কি হয়েছে মিনু, কিছু বলবে? জি ছোট ভাবি, খালাম্মা খালু সবাই নিচে বসে রয়েছে, আপনি আর ভাইরে যাইবার কইছে। ও আচ্ছা, তুমি যাও, আমরা আসছি। সাদিত ওয়াশরুম থেকে বের হতেই নীলা তাকে নিচে যাবার কথা বলল। অতপর সাদিত পাতলা একটা টি শার্ট আর ট্রাউজার পরে দুজনে একসাথে নিচে নামল। সাদিত গিয়ে সর্বপ্রথম শায়লা রহমানের কোল থেকে পিচ্ছি মেয়েটাকে নিল। নরম গালে কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিতেই মেয়ে খুশিতে কাঁদো কাঁদো। বাবার মুখটা আলতো হাতে ছুঁয়ে দিতে চাইছে। সাদিত হাসি মুখে মেয়েটাকে বুকে জড়িয়ে সোফায় বসল। এবার বলো মা, কি এমন জরুরি তলব? বন্ধু, ভীষণ জরুরি। আমি তো ভাবতেছি তুই না লাফিয়ে উঠিস। সাদিত শব্দের উৎসের দিকে তাকালো। তাদের ঠিক সামনেই একেবারে সবার দৃষ্টি বারবার ভিডিও কলে তানবীরের কণ্ঠস্বর ভেসে আসছে। শুধু সে আর শান্ত একা নয়, বরং অর্ণব, প্রিয়তি, আরিফ মাহমুদ এবং নার্গিস খাতুনও একসঙ্গে কানেক্টেড রয়েছে। সাদিদের ভ্রুযুগল মুহূর্তেই কুঁচকে এলো। নির্ঘাত কিছু বড়সড় কাণ্ড ঘটে গিয়েছে, নতুবা এমনটা হওয়ার নয়। আন্টি, বেচারাকে একটু ধরে রাখো, না হয় এক্সাইটমেন্টে পড়ে টরে যেতে পারে। সাদিদ রাগী দৃষ্টিতে তার দিকে তাকালো, কিন্তু নীলা ব্যতীত বাকি সবাই ঠোঁট টিপে হাসছে। অতপর অপেক্ষার অবসান ঘটিয়ে হালকা গলা কেশে শায়লা রহমানই বলে উঠলেন, আমরা ঠিক করেছি আমাদের নিয়ানা দাদুমণির মা বাবার আবারও বিয়ে হবে। কি? সাদিদ নীলা দুজনই একসঙ্গে চেঁচিয়ে উঠল। পিচ্ছি মেয়েটা আচমকা এমন শব্দে হালকা ভয় পেল। সাদিদ মেয়েকে শান্ত করতে দ্রুত দাঁড়িয়ে গিয়ে পুনরায় নীলার দিকে তাকালো। নীলার চোখগুলিও প্রায় অক্ষি কোঠর থেকে বেরিয়ে আসার জোগাড়। তাদের দুইজনের অবস্থান বিবেচনায় কানে যেটা শুনেছে, এখনো সেই আজব শব্দটা বিশ্বাস করতে পারছে না। সাদিদ আর নীলার এমন অবস্থা দেখে পরিবারের সবাই পুনরায় এক দফা হাসল। অতঃপর ভিডিও কলে যারা যুক্ত এবং উপস্থিত সবাই একসাথে বলে উঠল, তোদের আবারও বিয়ে করতে হবে, অর্থাৎ যেখানে মানুষগুলো সেম কিন্তু কার্য পুনরাবৃত্তি। সবার জীবনেই এমন কিছু অপ্রত্যাশিত মুহূর্ত আসে যখন আমরা আনন্দ বা দুঃখের কোনো কিছুরই অনুভূতি প্রকাশ করতে পারি না। এক প্রকার স্তব্ধ হয়ে প্রহরগুলো তখন মস্তিষ্কে এঁটে বসে। সাদিদ আর নীলারও বর্তমানে একই অবস্থা, কিন্তু তাদেরকে এমন অপ্রস্তুত পরিস্থিতিতে ফেলে পরিবারের বাকি সদস্যগুলো কিন্তু ঠিকই স্বাভাবিক রয়েছে, বরং একটু বেশিই যেন স্বাভাবিক। কি বলছো এসব? বিয়ে মানে? কিন্তু ভাইয়া কথাকে হচ্ছে কেন? এতদিন পর আবার বিয়ে মানে বিষয়টা একটু কেমন না? শাহেদ, তুই থাম, আমি বলছি। দেখ শাদি, তোদের দুজনেরই বিয়েতে আমরা কেউ উপস্থিত ছিলাম না। আমি সেটাতে তোদের দোষ আছে এমনটা বলছি না, কিন্তু মা বাবা তোর ভাই ভাবি এমনকি বিআইনেরও কিন্তু মেয়ের বিয়ে অনেক আশা ছিল, যা তোদের হঠাৎ বিয়েতে
অপূর্ণই রয়ে গেল। আর সেই হিসেবে আমরা তোদের পুনরায় বিয়ে দিব এমনটাই ঠিক করেছি। অবশ্যই এটা কিন্তু আমাদের হঠাৎ নেওয়া সিদ্ধান্ত না। নীলাকে যখন ফিরে পেয়েছিলি তখন থেকে এটা আমাদের মনে ছিল, কিন্তু তখন সেটা বাস্তবায়ন করা সম্ভব ছিল না, কেননা ইসলামে গর্ভবতী থাকা অবস্থায় বিয়ে জায়েজ নয়। তাই তো এই দিনটার জন্য অপেক্ষা। নীলা মামুনিও এখন পরিপূর্ণ সুস্থ রয়েছে, তাই আমাদের মনে হয় না এখন আর কোনো বাধা রয়েছে। সাদিদ এই কথার পরে আর কোনো নাবোধক প্রত্যুত্তর করল না। তাদের অসম্পূর্ণ বিয়েটা নিয়ে সাদিদের বরাবরই মনে একটা কষ্ট ছিল, কিন্তু সে কোনোদিনও কারো সামনে সেটা আসতে দেয়নি। এখন যদি সেই অসম্পূর্ণ কাজটা পূর্ণতা লাভ করে তাতে ক্ষতি কি? তার ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা ফুটে উঠল। কিন্তু নীলা বিষয়টাকে এখনও মেনে নিতে পারেনি। হ্যাঁ, পরিবারের বিষয়টাও ঠিক, কিন্তু লোকে কি বলবে? তাদের এখন একটা মেয়েও আছে, আর এই সময়ে মা বাবার বিয়ে। তাই একরাশ জড়তা নিয়ে সে বলেই উঠল, কিন্তু মামনি, লোকজনের কথাটাও একটু ভাবুন, সবাই হাসাহাসি করবে। আরে ধুর ভাবি, আপনি যে কি বলেন না, লোকজন আর কি বলবে? আজকাল অ্যানিভার্সারিতে বিয়েটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, সেখানে বুড়ো জোয়ান কেউই বাদ যাচ্ছে না, সবাই পুনরায় বিয়েটা বেশ স্বাভাবিকভাবেই গ্রহণ করছে। কিন্তু ভাইয়া, তারপরেও ভাবি তারপরেও আপনাকে বিয়ে হইতেই হইব, এটা ছাড়া মাথায় এই মুহূর্তে আর কিছুই আসবে না। আপনি না হয় কম খান, কিন্তু আমরা তো গলা পর্যন্ত ডুবিয়ে খাওয়ার মানুষ, আর বন্ধুর বিয়াতে খাওয়ার কি মিস করা উচিত? এটা তো আমার জন্য ফরজ। আপনি আর আপনার খাওয়া দাওয়া, বাসায় কি উপোস থাকেন নাকি? শুননি, আর সব বাদ দিলেও ছবির কথা কিন্তু বাদ দেওয়া চলবে না। আমার বেষ্টুর বিয়ে হয়ে গেল, অথচ আমার সাথে তার কোনো ছবিই নেই। এটা কি মানা যায়? আলবাত মানা যায় না। তাই পিকসিকের জন্য হলেও তোদের আর একবার বিয়ে করা ফরজ। সবাই আর এক দফা হাসাহাসি করল। তাদেরকে ঘিরে যে এতগুলো ভিন্ন টাইপের জোকার বিদ্যমান, সেটা হয়তো সাদিদ নীলার পুনরায় বিয়ের কথা না উঠলে অজানাই রয়ে যেত। অবশেষে সবার বিভিন্ন বিভিন্ন অদ্ভুত মতবাদের সামনে নীলাকেও হার মানতেই হলো। অবিশ্বাসযোগ্য হলেও সত্য, এই পুরোটা সময় সাদিদ একেবারে নীরব ছিল। যেখানে তার একটা নায়ের সামনে সবাই মুখে টেপ লাগাতে বাধ্য ছিল, সেখানে সাদিদ বিন্দুমাত্র টু শব্দটি পর্যন্ত করল না। নীলা এটা নিয়ে বেশ হতাশ। বিকেলের নাস্তা, রাতের ডিনার, সব কিছুতেই আজ খাওয়ার থেকে বেশি সাদিদ নীলার বিয়ে নিয়ে প্ল্যান হয়েছে। নীলা বারবার এটা ভেবেই অবাক হচ্ছে, সবাই এত বেশি এক্সাইটেড কেন? যদি এটা তাদের প্রথম বিয়ে হতো তাহলে হয়তো বিষয়টা মানা যেত, কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়। মনের মধ্যে কিছুটা বিরক্ত বোধ নিয়েই সে বাকি কাজগুলো সমাপ্ত করল। সন্ধ্যার পর থেকে সাদিদকে একবারের জন্য আলাদাভাবে পাওয়া যায়নি। হয় বাড়ির কারো সাথে আলোচনায় ব্যস্ত ছিল, নতুবা ভিডিও কলে তার প্রাণের বন্ধুদের সাথে কানেক্টেড ছিল। এতক্ষণ পর নিজেদের রুমে তাকে একা পেয়ে নীলা তার অভিযোগের ঝুড়ি নিয়ে সাদিদের সামনে হাজির হলো। সবাই এত কিছু ঘটিয়ে ফেললো, অথচ আপনি কোনো বাধা দিলেন না কেন? বাধা আর কি দেবেন? আপনি তো নিচে কিছুই বললেন না, চুপচাপ কেবল সবার কথা শুনেই গেলেন। কই, আমি কিছু বললে তো ধমকিয়ে চুপ করিয়ে রাখেন, অথচ নিচে একটা টু শব্দ করেননি। নীলা লাগাতার একটার পর একটা অভিযোগের বাণ সাদিদের দিকে ছুড়ে দিচ্ছে, অথচ সাদিদ এখনও ভাবলেশহীন। বিছানায় হেলান দিয়ে সে অনবরত ফোনে স্ক্রল করতে ব্যস্ত। এতক্ষণ কথা বলাতে নীলা সাদিদের এমন উদাসীনতা খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল হওয়াতে যার পরনেই বিরক্তির মাত্রাটা যেন কয়েক ধাপ বেড়ে গেল। নীলা তেড়ে গিয়ে সাদিদের হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল, কিন্তু সাদিদ এতেও বেশ স্বাভাবিক। নীলার ওপর রাগ দেখিয়ে কিছু বলল না। নীলা এবার হাল ছেড়ে দিল। ভীষণ হতাশা মিশ্রিত কণ্ঠে পুনরায় একই স্বর আওড়ালো, প্লিজ কিছু তো একটা বলেন। আমি এসব সত্যিই নিতে পারছি না। পরিবারের লোকজন না হয় সব কিছু মন থেকে চিন্তা করে, আমাদেরকে ভালোবাসে বলেই এমনটা করতে চাইছে, কিন্তু বাইরের সবাই, কয়জনকে আমি আটকাবো? বলার সময় কেউই কম বলবে না, আর বলার অবশ্য কথাও এটা। দ্বিতীয় বিয়ে যে হয় না এমনটা নয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ভিন্ন। আমি আপনার সাথে পদ্মলয়ে থাকছি, তার উপর এখন মেয়েটাও আছে। শুনতেই তো কেমন লজ্জাজনক ব্যাপার লাগছে। কথা বলতে বলতে নীলার মুখটা একেবারে চুপসে গিয়েছে। সাদিদ এতক্ষণ নীলাকেই দেখছিল।
এখনও তার দৃষ্টি নীলার ওপরই সীমাবদ্ধ। এত সব শুনে নীলার মতো সেও হতাশায় ভেঙে পড়ল না, বরং তার ঠোঁটের কোণে ঈষৎ হাসির রেখা প্রতিফলিত হলো। লোকজনের কাজই হলো অপরের নিন্দা করা, সেক্ষেত্রে তারা ভালো খারাপটা যাচাই করে না। অকাজের মানুষজনদের একমাত্র কাজ হলো ঘরে ঘরে তৈরি হওয়া খবরগুলো গরম মশলা মাখিয়ে রসালোভাবে উপস্থাপন করা। এটা তারা আদি থেকেই পেয়ে এসেছে, তাই তোমার আমার থেমে থাকাতে তারা থেমে থাকবে না। এই কথার পরিপ্রেক্ষিতে কি সঠিক বাক্য উপস্থাপন করা যায়, নীলা একধানে সাদিদের মুখের দিকে তাকিয়ে সেটাই ভেবে যাচ্ছে। সাদিদ হয়তো নীলার মনোভাবটা বুঝতে সক্ষম হলো, তাই ঠোঁট এলিয়ে বাঁকা হাসল। অতপর গম্ভীর পুরুষালী স্বরটাতে দুষ্টুমির রেশ মাখিয়ে বলে উঠল, তাছাড়া কিছু গুরুত্বহীন মানুষের লজ্জাজনক কথার পরিবর্তে যদি মনের সঙ্গোপনে জমিয়ে রাখা অপূর্ণতা পূর্ণতা লাভ করে, সেক্ষেত্রে ঘটি। এতক্ষণ যাও সাদিদের কথাগুলো সারমর্ম বুঝতে সক্ষম ছিল, এবার সব কিছু যেন নীলার মাথার উপর দিয়ে গেল। সে সাদিদের কথার আগা মাথা কিছুই বুঝে উঠতে পারল না, তাই সে এখনও হতবম্ব দৃষ্টিতে সাদিদের দিকেই তাকিয়ে রয়েছে। সাদিদ হয়তো নীলার দৃষ্টির অর্থ ধার করতে সক্ষম হলো, তাই ঠোঁটের কোণে ঈষৎ মিষ্টি হাসির রেখা ঝুলিয়ে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নিঃশব্দে ক্লোজেট খেলে নিজের ব্যক্তিগত লকার ওপেন করল। নীলাও ততক্ষণ কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করে গিয়েছে। সাদিদ আসলে কি করতে চাইছে এইটা পর্যবেক্ষণ করাই এখন তার একমাত্র গুরুত্বপূর্ণ কর্ম। আর সে সাদিদের কাণ্ডে আসলেই চরম বিস্মৃত, কেননা এতদিন একই রুমে থেকেও আজ পর্যন্ত নীলার এই লকারের ওপর নজর পড়েনি। আসলে পড়েনি বলে ভুল হবে, এখানে যে একটা হিডেন লকার তৈরি করা আছে সেটা নীলা ঘুণাক্ষরেও কল্পনাও করেনি। সাদিদ লকার থেকে পরপর দুটো বড় বড় গিফট বক্স বের করল এবং সেগুলো খুব যত্নের সহিত বিছানার ওপর এনে রাখল। নীলা একবার তার অবাকপূর্ণ দৃষ্টি দিয়ে সাদিদকে দেখছে, তো আর একবার বিছানার উপর রাখা গিফট বক্সগুলো। সাদিদ আবারও একবার নীলার দিকে তাকালো। নীলার এমন মুখশ্রী দেখে তার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু কোনোভাবে হাসিটাকে চেপে রেখে সে বক্সগুলো একে একে খুলতে লাগলো এবং মিনিট দুয়েকের মধ্যেই নীলার মুখশ্রীর গতিবিধি সম্পূর্ণ পরিবর্তন হলো। চোখের পলক না পড়ার মতোই অবস্থা, মুখটা অপ্রত্যাশিতভাবেই একটু হা হয়ে গেল। এগুলো সাদিদ এত যত্নের সাথে আগলে রেখেছে, বিষয়টা নীলা চিন্তাই করতে পারেনি। তার ডাগর ডাগর চোখ জোড়াতে মুহূর্তেই অশ্রুকণা এসে ভিড় জমালো। সাদিদের ঠোঁটের কোণে চাপা হাসি, সে নীলার মুখটা আলতো হাতে আজলা ভরে দেখল। অতঃপর সময় নিয়ে প্রিয়তমার কপালের মাঝ বরাবর চুমু আঁকল, কি মনে করে হালকা করে ঠোঁট জোড়াও ছুঁয়ে দিল। নীলার ততক্ষণে চোখের পাতা আবেশে মিটমিট করছে। সাদিদ প্রিয়তমার পাগল করা মিষ্টি মুখটার দিকে এক পলক তাকিয়ে নীলাকে বুকে টেনে শক্ত করে ছোট মাথাটা নিজের বুকে চেপে ধরল। ব্যাস, এতক্ষণ এতজনকে না করতে পারলেও সাদিদের এহেন বাক্যে নীলা পুরোপুরি চুপ হয়ে গেল। আসলে এমন কথার পরিবর্তে আর কি বলার থাকতে পারে। নীলা স্বেচ্ছায় সাদিদের উষ্ণ বুকের সাথে আর একটু মিশে গেল। ছোট নরম হাতগুলো দিয়ে সাদিদের বলিষ্ঠ শরীরটাকে আঁকড়ে ধরতে চাইলেই প্রেমিক পুরুষটির মন পুলকিত হলো। তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সাদিদ নিজেই সেই কাজটা দৃঢ়তার সহিত করে নিল। শুধু পারে না নরম শরীরটাকে তার বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে। আজকের সকালটা সুন্দর, সেই সাথে স্নিগ্ধতায় সুগন্ধিতে পরিপূর্ণ তার সব কয়েকটি প্রহর। গাঁদা ফুল, রজনীগন্ধা, সেই সাথে সাদা আর লাল গোলাপের কম্বিনেশনে গার্ডেন এরিয়া সাজানো হয়েছে। অবশেষে নীলা সহ সবার হ্যাবদক মতামত নিয়েই তাদের বিয়ের আয়োজনের বন্দোবস্ত করা হয়েছে। বিয়ের কথা যেহেতু উঠেছে, সাদিদের ধারালো ব্রেনে প্রথমেই এসেছিল যে হয়তো তার থেকে কিছু সময়ের জন্যই নীলাকে আলাদা করা হবে, আর নীলার সাথে সাথে অটোমেটিক্যালি মেয়েটাও তার নানা নানুর বাড়িতে ট্রান্সফার হবে। আর হলো ঠিক সেটাই। যেহেতু বিয়েতে মুরব্বী মানুষজন উপস্থিত থাকবে, এটা চিন্তা করেই শায়লা রহমান সাদিদ নীলার সামনে কথাটা তুলেছিল। তাদের এই নিয়ে কোনো রকম মাথা ব্যথা না থাকলেও মুরব্বীরা বর কনের একই বাড়িতে থাকা নিয়ে কথা তুলতে পারেন, আর সেই জন্য মূলত কথাটা তোলার উদ্দেশ্য। কিন্তু ঘাড় তারা সাদিদ সেটা প্রথমবারই নাকচ করে।
এমনকি নাকচের লেবেল এতটাই বাঁকানো ছিল যে সেই কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলার জায়গা ছিল না। দুনিয়া এপার থেকে ওপার চলে গেলেও সে নিজের পিচ্চি মেয়ে এবং মেয়ের মাকে নিজের থেকে দূরে সরিয়ে বিয়ের আয়োজনে বসতে পারবে না। হয় দুজন একই বাড়িতে থেকে একই সাথে বিয়ের সব আনুষ্ঠানিক সংগঠিত হবে, নতুবা কোনো আনুষ্ঠানিকতারই প্রয়োজন নেই। নীলার সেই মুহূর্তে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সাদিদ অবশ্য বরাবরের মতোই এমন নির্লজ্জের প্রমাণ দিয়ে দিব্যি ছিল। অবশ্যই তার এহেন কথার পরিবর্তে আর কিছু বলা যায় না। তাই তো সাদিদ নীলা দুজনেই পদ্মালয়ে রয়েছে, আর বিয়ের সম্পূর্ণ আয়োজনটা তারা পদ্মালয়তে করারই সিদ্ধান্ত নিয়েছে, আর যেটার ভিত্তিতেই এখন বিয়ের আয়োজন জোরদার চলছে। নীলা তো ভেবে পায় না এত দ্রুত তারা এত আয়োজন কিভাবে করতে পারল। কিন্তু সে কি আর এটা জানে না বাড়ির প্রত্যেকটা সদস্য যে তাদের খুশির মুহূর্তটা পালন করতে কতটা উৎসাহী। খুব দ্রুতই তারা সাদিদ নীলার দ্বিতীয়বার বিয়ের ডেট ফিক্স করে নিয়েছে, আর সেই জমজমাট আয়োজনে আজকে গায়ে হলুদ। সকালে বর কনের একসঙ্গে গায়ে হলুদ এবং সন্ধ্যায় সঙ্গীতের আয়োজন, আর আগামীকাল বিয়ের আনুষ্ঠানিকতা। বাড়িতে এত কিছু হচ্ছে, কিন্তু ছোট নিয়ানা এসব আয়োজনের কিছুই বোঝে না। কিন্তু তারপরও সে বারবার কোল থেকে নেমে যেতে চাইছে, যেন মুখ ফুটে এটাই বলতে চাচ্ছে যে আমাকে ছাড়ো, আমিও আমার মা বাবার আনন্দের মুহূর্তে সামিল হতে চাই। নিজের ছোট হাত পা নেড়ে দৌড়োদৌড়ি করে হট্টগোল করতে চাই, কিন্তু যেহেতু সেটা পারছে না, সেহেতু কোলেই অস্থির হয়ে ছটফট করছে। নীলা আর সাদিদকে গায়ে হলুদের জন্য রেডি হতে হচ্ছে, তাই এই সম্পূর্ণ সময়টা নিয়ানা তার নানি দাদির কাছেই আছে। আর তার সাথে সব সময়কার মতো বিরামহীনভাবে পাহারায় রয়েছে সাদ। পিচ্চি নিয়ানার দিকে তার নিষ্পলক তীক্ষ্ণ দৃষ্টি। অনেকক্ষণ যাবৎ মেয়েটার অতিরিক্ত নরণচরণ তার নজর এড়াচ্ছে না, তাই বেচারা আরও বেশি সতর্ক। না জানি কখন পড়ে টড়ে যায়, তাহলে বেচারার কি হবে? নিজের ভালো তো সবাই বোঝে। দাদুমণি, বউ এত নড়ে কেন? দড়ি আনবো তাকে বাঁধার জন্য? সাদ সম্পূর্ণ ভাবলেশহীন, যেন কথাটা খুব স্বাভাবিক। কিন্তু নার্গিস খাতুন এবং শায়লা রহমান দুইজনই তার এমন কথায় একে অপরের মুখের দিকে তাকাচ্ছে, মানে কি বলা উচিত এটাই যেন চিন্তাভাবনা। পিচ্চি নিয়ানা কি বুঝলো সেটা বোঝা গেল না, কিন্তু চোখ জোড়া ছোট ছোট করে সে এক দৃষ্টিতে সাদের দিকেই তাকিয়ে রয়েছে। সাদ কয়েক মুহূর্ত নিষ্পলক তার দিকে তাকিয়ে নরম গালগুলো টেনে ধরল। দুধে ফর্সা মেয়েটাকে একটু ছুঁয়ে দিলেও লাল হয়ে যায়, আর সাদের লম্বা সময় নিয়ে টেনে ধরে রাখাতে পিচ্চিটার গালগুলো হালকা লালচে রঙে পরিণত হয়ে গেল। বিষয়টা এতটাই দ্রুত ঘটল যে নানি দাদি হতবাক। সাদকে কিছু বলবে তার আগেই পিচ্চিটা ঠোঁট ভেঙে তাদের দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ নিঃশব্দে তাদের উদ্দেশ্যে সাদের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছে। তোমরা থাকতে এই শয়তান ছেলেটা এত সাহস কিভাবে পায়? তাদেরকে উত্তর দিতে হলো না। সাদ আবারও হালকা করে পিচ্চিটার গাল টেনে বলল, এমনভাবে ঠোঁট উল্টাও কেন? আমি বারণ করেছি না? আর কখন এমনভাবে ঠোঁট উল্টাবে না? অতঃপর আর একটু কাছে এসে কানের কাছে মুখ নিয়ে বলল, তখন অনেক বেশি সুন্দর লাগে, কিউটও লাগে, আর তাতে আমার অনেক বেশি আদর দিতে ইচ্ছে হয়। যেহেতু তোমার আদরের অ্যালার্জি, সেহেতু ঠোঁট উল্টানো যাবে না, একদমই না। এটা তোমার জন্য এক প্রকার নিষিদ্ধ জিনিস। সাদ নিজের কথা সমাপ্ত করে আবারও নিজের জায়গায় সরে গেল। নানি দাদি এখনো শখ, আর আমাদের সাত মহারাজ বরাবরের মতোই রক। শান্তকে তাড়াহুড়ো করে এদিক সেদিক দৌড়দৌড়ি করতে দেখে তানবীর দ্রুত তার সামনে এসে দাঁড়ালো। শক্ত করে হাতের কবজি চেপে ধরে রাগী স্বরে বলল, থাপড়িয়ে সব কটা দাঁত ফেলে দেবো ফাজিল মেয়ে। তোর কি ট্রেন চলে যাচ্ছে নাকি? এমন করে দৌড়াদৌড়ি করছিস কেন? দৌড়াদৌড়ি কোথায় করলাম? দোষ করে আবার তর্ক করিস, আরও কয়েকটা বাড়িয়ে থাপ্পড় লাগাবো। শান্ত এবার মাথা নিচু করে নিল। আস্তে করে তানবীরের শক্ত হাতের মুঠি থেকে হাতটা সারানোর চেষ্টা করছে। তানবীর কয়েক মুহূর্ত স্থির শান্তর দিকে তাকিয়ে রইল। অতঃপর কিছু একটা চিন্তা করে নিজের বেড়ে ওঠা রাগটা দমনের জন্য লম্বা করে শ্বাস টানল। শান্তর হাতটা না ছেড়ে তাকে নিয়ে পাশের সোফায় বসল। আলতো করে গালে হাত বুলোতেই ভালোবাসার মানুষটার ভেজা গাল অনুভব করল।
মুহূর্তেই সব রাগ ঝরে পড়ল। কণ্ঠ হয়ে উঠল একেবারে নরম। কষ্ট পেয়েছো? কিন্তু কি করব বলো, চিন্তা হয়তো। তানবীর বরাবরই ভালোবাসাটা প্রকাশ করতে অনিচ্ছুক। সবসময় হুমকি ধুমকি দিয়েই ভালোবাসাটা চালিয়ে নেয়। তাই শান্ত চোখ তুলে তাকালো, আর আশেপাশের লোক সমাগম না দেখে চুপটি করে তানবীরের বুকে মাথা রাখল। তানবীর নিজেও তাকে আগলে নিল। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে আদর মাখা স্বরে বলে উঠল, খিদে পেয়েছে? কিছু খাবে? ওহ, তাহলে এমন করে দৌড়াদৌড়ি করছিলে কেন? হ্যাঁ, জানো না তুমি এখন একা নও? ইস, জানি তো। আর না জানার কোনো উপায় আছে? 24 ঘন্টা কানের কাছে একই গান বাজতে থাকে। শান্তর কণ্ঠস্বরে কিছুটা হতাশা। তানবীর সেটার কারণ ভালোভাবেই বুঝতে পারল, কিন্তু সেদিকে খুব একটা পাত্তা না দিয়ে পূর্বের স্বরেই বলল, এইসব শুনতে চাই না। কি জন্য দৌড়াদৌড়ি করেছিলে সেটা বলো। পিচ্ছিটাকে দেখেছেন? কোন পিচ্ছি? এখানে তো পিচ্ছিদের সমারোহ। আমার সামনেও তো একটা পিচ্ছি বসা। আরে ধুর, যত সব আজগুবি কথাবার্তা। তানবীরের শ্যামবর্ণে হালকা ঠোঁট এলিয়ে হাসাটা বড্ড বেশি সুন্দর দেখালো। শান্ত পলকহীনভাবে শক্ত খোলসের আড়ালে সেই মায়াবী মুখটা দেখল। অতঃপর নরম স্বরে আবারও বলল, আরে, আমাদের নিয়ানার কথা বলছি। দেখেছেন তাকে? দেখলাম তো, গার্ডেনে রয়েছে, নার্গিস আন্টির কোলে দেখলাম। একটু এনে দেন না? কেন? শান্ত উত্তর দিল না। কেবল তার ঠোঁটের কোণটা ধীরে ধীরে বাঁকা হলো। তানবীর তীক্ষ্ণ চোখে শান্তর মুখশ্রীতে নজর বুলালো। মেয়েটার মাথায় কি চলছে সেটাই বোঝার চেষ্টা, কিন্তু আপাত দৃষ্টিতে ভালো যে কিছু চলছে না সেটা নিয়ে তানবীর একেবারে নিশ্চিত। গার্ডেনের মাঝখানে ভিন্ন রকমের ফুল আর লাইটিংয়ের মধ্যে সাদিত নীলার হলুদের স্টেজ করা হয়েছে। সাদিত তৈরি হয়ে আগেই এসেছে, আর বারবার অস্থির হয়ে হাতঘড়ির দিকে তাকাচ্ছে। শুধু কিছুটা লাজ লজ্জার কথা চিন্তা করে নীলার কথাটা বলতে পারছে না। সাদিদের শর্ত অনুযায়ী তারা এক বাড়িতে থাকলেও গতকাল থেকে সাদিদকে নীলার কাছেও ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এক কথায় আপন মানুষগুলোও তার পিছনে ভিলেনের ভূমিকা পালন করছে। সাদিদ ভীষণ বিরক্ত তাদের এমন ছেলে মানুষের আচরণে। এটা কি তাদের প্রথম বিয়ে নাকি যে বর কনেকে আলাদা থাকতে হবে? সাদিদ বিরক্ত মাখা দৃষ্টিতে আবারও এক পলক বাড়ির সদর দরজার দিকে তাকালো, কিন্তু বরাবরের মতোই হতাশ। এত এত মানুষ, কিন্তু যাকে এক নজর দেখার ইচ্ছে তাকেই দেখা যাচ্ছে না। অর্ণব আর তনবীর সাদিদের পাশেই ছিল, তাই প্রথম থেকেই সবটা খেয়াল করে গিয়েছে। তাই অর্ণব এবার কিছুটা দুষ্টু কণ্ঠে বলে উঠল, মামা, তুমি তো দেখি সত্যি বউ পাগল। অর্ণব এমন প্রত্যুত্তর সত্যি আশা করেনি। সাদিদ আর তানবীর দুজনই যে ঠোঁট কাটা সেটা তাদের ভালোই জানা আছে, তাই বলে সবসময় এমন থাকবে? না দোষ, জানি তো, কিন্তু এখন এটা যেন একটু বেশি। কারণটা কি? তানবীরের মুখ ভঙ্গি রেখে সাদিদ তার মতলবটা ঠিকই আঁচ করতে পারল। এবার যেন অনিচ্ছা সত্ত্বেও সাদিদ একটু লজ্জাই পেল, তাই মাথা নুইয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। অর্ণব সাদিদের পিঠে হালকা একটা চাপড় লাগিয়ে নিজেও হাসল। আর তানবীরের মুখে তো প্রথম থেকেই বাঁকা হাসিটা ঝুলছে। সদর দরজার ওপাশ থেকে হালকা মেয়েলি শব্দের চেঁচামেচি শুনে সাদিদ সহ সবাই সেদিকে নজর ঘোরালো। মুহূর্তেই সাদিদের ঠোঁটের কোণ বিস্তৃত হলো। অবশেষে অপেক্ষার অবসান হলো, আর বুক জুড়ে তৃপ্তির বাতাসও বয়ে গেল। এতগুলো দিন, কত শত রাত একসাথে কাটিয়েও যেন এই মেয়েটার প্রতি আসক্তি তার একটুও কমে না। প্রতিবারই যেন নতুনভাবে প্রেমে পড়ে। মেয়েটা যে এখন তার এক বাচ্চার মা, এটা যেন সাদিদের নিজেরই বিশ্বাস হয় না। এখনও সেই ক্লাস 8-এর সবেমাত্র উঠতি বয়সী নীলাকে দেখে সমস্ত শরীরে যেমনটা বিদ্যুৎ খেলেছিল, সেই একই রকম ফিলিংস কাজ করে। সাদিদ আদৌ জানে না এই মেয়েটা তার উপর কি এমন জাদু মায়াজাল বিছিয়েছে যে সাদিদ সেটা হতে বের হতেই পারে না। সবুজের মধ্যে বসন্তী রঙের হলুদের জমকালো কারুকার্যের শাড়ি, তার সাথে সূর্যমুখী আর রজনীগন্ধার কাঁচা ফুলের গয়না, টকটকে লাল ঠোঁটের সাথে সামঞ্জস্য রেখে হালকা মেকআপ, সব মিলিয়ে সাদিদের চোখ জোড়া নীলার ওপর থেকে সরছেই না।
পাশ থেকে শাহেদ হালকা কেশে সাদিদের কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, শাহেদের কথায় সাদিদের ধ্যান ফিরল। সে একবার তীক্ষ্ণ চোখে ভাইয়ার দিকে তাকালো, যার অর্থ কে কি ভাবলো আর না ভাবলো আই ডোন্ট কেয়ার, কিন্তু আমার কাজে বাধা দেওয়াতে আমি খুব একটা খুশি নই। দুই ভাইয়ের নীরব কথোপকথনের মধ্যেই নীলাকে নিধি এনে সাদিদের পাশে বসালো। নীলাও সকলের অগোচরে আর চোখে প্রিয়তমের সুদর্শন মুখখানি একবার দেখে নিল। নীলার সাথে ম্যাচিং করে সাদিদের জন্যই হলুদের কস্টিউম করা হয়েছে। সবুজ পাঞ্জাবির ওপর বাসন্তী আর সাদা কালারের কম্বিনেশনের কটি, আর বাসন্তী রঙের চুড়ি পাজামা, আর চুলগুলো জেল দিয়ে সেট করে রাখাতে মুখে যেন গাম্ভীর্যের আভাস। হঠাৎ করে সাদিদের চোখের সাথে চোখাচোখি হতেই নীল লজ্জা পেয়ে গেল আর দ্রুতই চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। পাশ থেকে প্রাণ পাখির লালচে মুখটা দেখে সাদিদও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হাসি আটকালো। অতঃপর বড়রা পরবর্তী নিয়ম নীতি মানার জন্য এগিয়ে আসলো, কিন্তু সাদিদ নীলা দুজনই একসঙ্গে বলে উঠল, মেয়ে কোথায়? হই হট্টগোলে এতক্ষণ নিয়ানার কথা বেশিরভাগের লোকেরই মাথায় ছিল না। সাদিদ নীলার কথা শুনে সবারই হুঁশ ফিরল। আসলেই তো, মেয়েটা কোথায়? সাদিদের মাথা মুহূর্তেই গরম হলো। সাদিদের অস্থিরতার কারণ সবাই বেশ ভালোভাবেই বুঝতে পারছে, তাই কেউ আর বেশি গায়ে লাগালো না। শায়লা রহমান উঠে গিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, বাবা, অস্থির হবার দরকার নেই, আছে হয়তো কারো কাছে। এতক্ষণ তো আমার আর বেআইনের কাছেই ছিল। বড় মানুষের মুখের ওপর কিছু বলে সাদিদ বেয়াদবি করতে পারল না, কিন্তু ভিতরে ভিতরে শান্ত হতেও পারল না। তানবীরের মুহূর্তেই কিছু সময় পূর্বের কথাটা মনে পড়ে গেল। আরে সাদি, চিন্তা করিস না, নিয়ানা শান্তর কাছে আছে, আমি নিশ্চিত দিয়ে আসলাম। এতক্ষণ যেন সাদিদ নীলা দুজনেই স্থির হয়ে শ্বাস টানল। তানবীর দ্রুত শান্তর ফোনে কল লাগালো। আপনি তো কই? এপাশে মেয়ের বাপ তো হার্ট অ্যাটাক করে ফেলতো। আচমকা ফোন রিসিভ করার পর এমন বাক্য বোধহয় কেউই আশা করবে না। শান্তও করল না, তাই খানিকটা ভ্যাবাচাকা খেয়েই প্রত্যুত্তর করল, কি? আবার বলস কি? যার মেরে নিয়ে এতক্ষণ নাচছিলি, এই মুহূর্তে গার্ডেনে না আসলে মেয়ের বাপ তোকে আরেক দফা তাক দিন টানা করাবে, জলদি আয়। তানবীর খট করে ফোন কাটল। উপস্থিত সব কয়টা চোখ তানবীরের দিকে তাক করা। কেউ যে নিজের বউয়ের সাথে এমন তুইতকারি করে কথা বলতে পারে, সেটা হয়তোবা তানবীর আর শান্তকে না দেখলে তারা বিশ্বাসই করতে পারত না। তানবীর ফোন রাখার কয়েক মুহূর্তের মধ্যেই শান্ত নিয়ানাকে নিয়ে হাজির হলো। এতক্ষণ সাদিদ নীলা মেয়েকে কাছে না পেয়ে অস্থির হলেও এবার সামনাসামনি দেখে হেসে ফেলল। পিচ্চিটাকে শান্ত আর কয়েকজন মেয়ে মিলে শাড়ি পরিয়েছে, সাথে মায়ের সাথে ম্যাচিং করে ফুলের গয়না। সাদিদ নীলার মেয়ে এতটাই ছোট যে শাড়িতে তাকে বড্ড বেশি কিউট টাইপের অদ্ভুত লাগছে। সাদিদ মুখে হাসি নিয়ে মেয়ের দিকে এগিয়ে গেল, হাত বাড়িয়ে শান্ত থেকে মেয়েকে কোলে নিয়ে বলল, শান্ত মেয়ের একই অবস্থা করেছো? ছোট্ট নিয়ানাও এবার শান্তর দিকে চোখ বাঁকিয়ে তাকিয়েছে। পরিহিত কাপড়টা যে বেশ অদ্ভুত ধরনের, এটা সে পরানোর পরই বুঝতে পেরেছে। এখন সবার সামনে নিজের প্রেস্টিজ নিয়ে সে বড়ই চিন্তিত। সাদিদ মেয়ের মুখের দিকে তাকিয়ে হাসল। শান্তর প্রত্যুত্তর শোনার আগেই মেয়ের কপালে স্নেহের পরশ দিয়ে বলল, আমার আম্মাটাকে অনেক সুন্দর লাগছে, একেবারে লালপরি। ইস, মেয়েটা এবার গলেই গেল। বাবার মুখে প্রশংসা শুনে মুহূর্তেই মুখে হাসি ফুটে উঠল। শান্ত হালকা করে বিচ্ছুটার পিঠে একটা চাপড় বসালো। দেখ নীল, তোর মেয়ে কি বিচ্ছু! এতক্ষণ আমরা সবাই কত বললাম সুন্দর লাগছে, কিউট লাগছে, তাতে তার বিশ্বাস হলো না। আমার দিকে চোখ বাঁকিয়ে তাকায়, যেই জিজু বললো তখনই হেসে কুটি কুটি। আচ্ছা বাজে মেয়ে তো তোর। নীলাও তার কথায় মৃদু হাসল। সাদিদের কোল থেকে মেয়েকে আদর করল। সেটা না হয় বুঝলাম, কিন্তু এসব তোরা কখন করলি? আর তার থেকেও বড় কথা, মেয়েকে শাড়ি কিভাবে কি? আর বলিস না,
তোদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্যই অনলাইনে বিছিটার জন্য শাড়ি অর্ডার করেছিলাম, একেবারে ছোটো সাইজ যেটাকে বলে, কিন্তু তারপরও শাড়ি বড় হয়েছে, তাই তোর মেয়ের সাইজ করতে একদিনের জন্য আমাকে দর্জি হতে হয়েছে, আর এই জন্যই লেট হয়ে গেল। শান্তর মেকি হতাশাপূর্ণ চেহারা দেখে সবাই আর এক দফা হাসল। অতপর মেয়েকে কোলে নিয়েই চলল সাদিত নীলার হলুদের পরবর্তী আয়োজন। সবাই এক এক করে তাদেরকে হলুদ চন্দন লাগিয়ে আসলো। সাদও সেই লিস্ট থেকে বাদ পড়েনি, কিন্তু যখন তার সিরিয়াল আসলো সে দুষ্টুমি করে সাদিত নীলাকে হলুদ লাগিয়ে একটুখানি হলুদ নিয়ানার ছোট গালেও ছুঁয়ে দিল। আর বাপের আদরের দুলালি মুহূর্তের মধ্যেই ঘাড় গড়িয়ে বাপের মুখের দিকে তাকালো, অর্থাৎ নিঃশব্দে বাপের কাছে বিচার দিয়ে দিল। সাদিত হাসে, মেয়েটা সত্যি বাপ বলতে পাগল। এইটুখানি বয়সেই সব অভিযোগ একমাত্র তার বাপের জন্যই বরাদ্দ। সাদও পিচ্চি মেয়ের নিঃশব্দে কথাগুলো বুঝতে সক্ষম হলো। এটা নতুন কি, এই মেয়ে জন্মের পর থেকেই সাদিদের কাছে তার নামে নালিশ করে আসছে, তাই কিছুটা রাগ নিয়ে এবার একটু বেশি করেই গালে হলুদ ছুঁয়ে দিল। সাদ, কি হচ্ছে এটা? আপনি থাক, ছোট মানুষ। তোরা মাছ দিয়ে কিছু বলবি না, তোদের আশকারা পেয়ে দিন দিন বড্ড বেয়াদব হচ্ছে। আমি এমন করলেই বেয়াদবি, আর বউ যে এমন করে সেগুলো কি? সাদ, আবার? সাদমান সবার সামনে আর এক দফা বকা না খেতেছে আর কিছু বলল না, কেবলমাত্র সবার আড়ালে নিয়ানার দিকে তাকিয়ে চোখ রাঙালো। অর্থাৎ তোকে একা পাই, তারপর খবর বোঝাবো। সকাল থেকে দুপুর পর্যন্ত হলুদের আনুষ্ঠানিকতা, ফটোগ্রাফি, আর দুপুর গড়িয়ে বিকেল থেকে সঙ্গীতের হরদম শুরু। সেই রাত 12টা গড়িয়ে অবশেষে বড়দের ধমক খেয়ে সবাই এখন নিজ নিজ কক্ষে। এতক্ষণে বোধ হয় সবাই ঘুমের দেশে তলিয়ে গিয়েছে, অথচ সাদিদ বিছানায় শুয়ে একাধারে কই মাছের মতো ছটফট করছে। দেখ, এসব কোনো নিয়ম হলো? রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। ইস, বেচারা সাদিদ বিছানায় উঠে বসে নিজের চুল টেনে ধরল। ফাঁকা রুমটাতে নজর পড়তেই আবারও বুকের বাম পাশটা হু হু করে উঠল। সেই 5 মাসের নিয়ানাকে পেটে নিয়ে নীলাকে পাওয়ার পর থেকে সাদিদ এক রাতের জন্য নীলাকে নিজের থেকে আলাদা রাখেনি। পুরোটা দিন হাজারো ব্যস্ততায় কাটালেও রাতের ঠিক উষ্ণ বুকটাতে পরম আদরে গুটিয়ে রাখত। বহুদিনের অভ্যেসটা কিভাবে ত্যাগ করবে? তাই তো সবার বাধা নিষেধ উপেক্ষা করে ভয়ানক একটা সিদ্ধান্ত নিয়ে নিল। বাবাকে ছাড়া ছোট মেয়েটা ঘুমোতে চাচ্ছিল না। নীলা এতক্ষণ বহুত কসরত খেটে অবশেষে পিচ্চিটাকে ঘুম পাড়িয়েছে। চোখ এখনো লাগেনি, কিন্তু তখনই দরজায় মৃদু শব্দ হলো। নীলা পাশ ফিরিয়ে দরজার দিকে তাকালো। এত রাতে আবার কে? মেয়েটা আবার না উঠে যায়, তাই খুব সাবধানে হাত সরিয়ে নীলা বিছানা থেকে উঠে দাঁড়ালো। দরজার দিকে এগিয়ে যেতে যেতেই খোলা চোখগুলোকে হাত খোপা করল। মাথায় কাপড়টা টেনে দিয়ে দরজাটা খুলতেই তার মুখটা কিছুটা হা হয়ে গেল। এই মুহূর্তে এই ব্যক্তিকে নীলা কোনোভাবেই আশা করেনি। দরজা থেকে সরো। সাদিদের কথায় নীলার ধ্যান ফিরল। তার কণ্ঠে যেন বিরক্তিরা ঢলে পড়েছে। নীল রোবটের মতো দরজা ছেড়ে সরে দাঁড়ালো। সাদিদ হনহনিয়ে রুমে প্রবেশ করে খট করে দরজাটা লাগিয়ে দিল এবং নীলাকে আর এক দফা অবাক করে দিয়ে হুট করে পাজা কোলে তুলে নিল। আরে কি করেন? চুপ। সাদিদের মৃদু কণ্ঠে ধমক খেয়ে নীলা আর কিছু বলার সাহস পেল না। সাদিদ তাকে এনে সোজা বিছানায় শুইয়ে দিল। পাশের টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিয়ে শুধু হালকা নীল রঙের লাইটটা জ্বলন্ত অবস্থায় রেখে নীলার বুকে মাথা রাখল। নরম শরীরটাকে শক্ত করে বাহুবন্ধনে আগলে নিয়ে নীলার ডান হাতটা টেনে এনে মাথার চুলে রাখল। নীলা আর চুপ করে থাকতে পারল না। আঙুলগুলো সাদিদের চুলে চালাতে চালাতেই বলল, আপনি এই রুমে? বড়রা যে বারণ করেছিল। সাদিদের নিকট হয়তো এই মুহূর্তে এই কথাটা জ্বলন্ত আগুনে ঘি ঢালার মতো ছিল, তাই তো শাস্তিস্বরূপ নীলার কথা বলাটাই বন্ধ করে দিল। কিছু মুহূর্ত নীরব ভালোবাসায় কেটে গেল।
মস্তিষ্ক বারণ করতে চাইলেও যেন মন আর শরীর সাদিদের কাছে গচ্ছিত। তাই এই পুরুষের প্রেমময়ী স্পর্শকে না করবে এমন সাধ্যি কোথায়? সাদিদ আলতো করে নীলার গালে হাত রাখল। ঠোঁটের মেলবন্ধন আরও জোরালো করতে শাড়ি গলিয়ে পাতলা কোমরটাও হালকা করে চেপে ধরল। নিঃশ্বাসের শব্দগুলো ঘন হয়ে আসতেই যেন নীলা দুর্বল হতে বাধা দিতে চাইল। শরীর মনকে জোরপূর্বক সাদিদের শীতল স্পর্শ থেকে সরিয়ে নিয়ে আসতে চাচ্ছে, কিন্তু সাদিদ যেন নারাজ। প্রিয়তমার শরীরের নেশালো ঘ্রাণে সাদিদ বরাবরই কপকাত, আর আজকে যেন হলুদ চন্দন মিশে সেটাতে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। দূরে যাওয়া বড্ড কষ্টকর। সাদিদ বহুক্ষণ পরে নীলার ঠোঁট ছেড়ে গলাতে মুখে ঘুষল। টেনে টেনে প্রিয়তমার শরীরের ঘ্রাণ নিতে চাইলেই এতক্ষণ পর ছাড়া পেয়ে অবশেষে নীলা কোনোভাবে হাঁপানো স্বরে বলল, কি করছেন? ভয় নেই, কিছু করছি না। এতদিন যেহেতু নিজেকে সামলিয়ে রাখতে পেরেছি, আজকে রাতটাও পারবো। এতটা কাছে এসে স্পেশাল মুহূর্তটাকে এইভাবে চায় না। তোমার স্বামী খুব ধৈর্যশীল পুরুষ। নির্লজ্জতার সব সীমারেখাকে পার করে বলছে কিনা ধৈর্যশীল। নীলার নিকট বাক্যটা বড্ড হাস্যকর মনে হলো, কিন্তু মুখ ফুটে কিছু বলে উঠতে পারল না। সাদিদ কথাটা কোন দিকে উদ্দেশ্য করে বলেছে এটা বুঝতে নীলার বিন্দুমাত্র অসুবিধে হলো না। আর তাই তো সে এখন নিজের লালচে মুখটা সাদিদ হতে কোনোভাবে লুকোতে ব্যস্ত, নতুবা অভ্যেসটা নতুন কিছু বলে আরও লজ্জা দিয়ে দেবে। সিঁদুর লাল জমকানো বেনারসি শাড়িতে সোনালি কারুকার্য, সম্পূর্ণ অংশে যার চোখ ধাঁধানো আভিজাত্যের ছোঁয়া, ভীষণ আদুরে, ভীষণ আবেগ জড়ানো বছরখানেক পূর্বে তৈরিকৃত বিয়ের পোশাকটা গায়ে জড়াতেই নীলার কাজল কালো চোখগুলোতে অশ্রুকণা এসে উকি দিল। এটা কিছু হলো? এত কষ্ট করে সাজিয়ে টাজিয়ে কান্নাকাটি করার কি মানে পিচ্ছু? আর কান্না করবি বা কি জন্য? এটা কি তোদের প্রথম বিয়ে নাকি? বহুত সময় নিয়ে দেওয়া চোখের কাজলটা হালকা লেপটে যেতেই পাশ থেকে নিধির ধমক শোনা গেল। নীলা মুহূর্তে টিস্যু পেপার দিয়ে চোখের কোণটা মুছে নিল। সে কিভাবে বুঝবে তার এখন কেমন অনুভূতি হচ্ছে? সব অনুভূতি যে ব্যক্ত করা সম্ভব নয়। কিছু অনুভূতি একান্তই নিজস্ব। তাদের কথোপকথনের মধ্যেই সাদিদের কাজিন সিস্টার অনামিকার হঠাৎ আধখোলা দরজাটার দিকে নজর যেতেই সে এক প্রকার চেঁচিয়ে উঠল। অনামিকার কথা শুনে সবগুলো মেয়েলি চোখ মুহূর্তেই দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সাদিদকে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে নিধি তাকেও এক দফা ধমক লাগালো। এসব কি সাদিদ? তুমি এখানে কেন? জানো না এই মুহূর্তে তোমার এখানে আসা নিষেধ? এক্ষুনি বের হও। মাই ডিয়ার সুইট ভাবিমণি, রুমটা যেহেতু আমার, সেহেতু প্রয়োজনে আসতেই তো পারি। আর এটা কিন্তু যেমন তেমন প্রয়োজন নয়, একেবারে শ্বাস আটকে থাকার মতো প্রয়োজন। সুতরাং প্রয়োজন না মিটলে অঘটন ঘটবার সব পরিপূর্ণ সম্ভাবনা রয়েছে। তাই সময় থাকতে প্রয়োজনটা মিটিয়ে নেওয়া উচিত নয় কি? সাদিদ কথা বলছে আর আর চোখে বারবার নীলার দিকেই তাকাচ্ছে। বিষয়টা নীলা সহ কারোরই নজর এড়ালো না। তাই কাকে ইন্ডিকেট করে কথাগুলো বলা হয়েছে উপস্থিত কারো আর বোঝার বাকি নেই। তাই সাদিদের পিহিঞ্চ কাটাটা বাদ গেল না। হ্যাঁ, সেটা তো দেখতেই পারছি কি প্রয়োজন। তা দেব সাহেব, আপাতত প্রয়োজন মেটানো সম্ভব হবে না। আপনি এখন যেতে পারেন। দেবরের পূর্বে কিন্তু ভাই হয়, ভাইয়ের সাথে এত বড় না ইনসাফি। এসব কিছুই বুঝতে চাই না। ইমোশনাল ব্ল্যাকমেল কাজ করবে না। জলদি বের হও। সাদিদ আরও একবার মুখ নিচে নামিয়ে রাখা ব্যক্তিগত লজ্জাবতী লাজুকলতার দিকে তাকালো। অতঃপর হাড় নামানা স্বরে চরম নির্লজ্জতার পরিচয় দিল। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা যেহেতু নিজেদের কথা থেকে সরে আসবে না, তাই আমার প্রয়োজন আমাকেই দেখতে হবে। সুতরাং আমি আমার বউকে নিয়ে গেলাম। নিজস্ব মান সম্মান বাঁচিয়ে রাখতে চাইলে নিজে দায়িত্বে চোখ বন্ধ করতে পারো। ওরা আমাকে বলো না যেন আমি সতর্ক করিনি। বলেই সাদিদ এগিয়ে এসে সবার সামনেই নীলাকে কোলে তুলতে গেলে সবাই এক প্রকার চোখে হাত দিয়ে চিল্লিয়ে উঠল। আরে থাম ভাই থাম, তোর না হয় একেবারে লাশ শরম নাই।
তাই বলে কি আমাদেরও লাজ নাই? ও তাই নাকি? তাহলে এত যখন লজ্জা আর ভয়, তাহলে এইসব বিষয়ে নাক গলাতে আসো কেন? নিধি এগিয়ে এসে আলতো করে সাজিদের কানটা টেনে ধরল। ইস, ভাবি মনি লাগে তো। পাজি একটা, লাগার জন্যই ধরেছি। মেয়ের বাবা হয়ে গেল অথচ দুষ্টুমি কমে না। আর এটার সাথে মেয়ের কি সম্পর্ক? তাছাড়া হিসেব মতো তো পদবি বৃদ্ধির সাথে সাথে সব কিছুই বৃদ্ধি পাওয়া উচিত। আমি তো সব কিছু। তুমি জ্ঞানী, আর জ্ঞানীরা সব অল্পতেই বুঝতে পারে। বুঝতেই পারছো। বলেই সাদিদ চোখ টিপল, আর সবাই আর এক দফা হাসাহাসি করতে লাগলো। মাত্র 2 মিনিট, এর থেকে বেশি এই মুহূর্তে দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে নিচ থেকে ডাক পড়বে, তাই জলদি নিজের প্রয়োজন শেষ করো। আমরা ততক্ষণ রুমের সামনেই আছি। নিধি দরজাটা হালকা চাপা দিয়ে সবাইকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। তার চলে যেতেই সাদিদ নীলার দিকে তাকালো। একেবারে পাকা লাল টমেটো, শাড়ি লাল, দুপাট্টা লাল, ঠোঁটের লিপস্টিকও টকটকে লাল। সব লালের মধ্যে লাজুক লতা যেন ফোটা লাল পদ্ম। সাদিদ অপর পাশে তাকিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, কেননা পাগলিটা এখনো মুখ নিচু করেই বসে রয়েছে, শুধু পারেনি থুতনি এনে বুকের সাথে লাগিয়ে নিতে। আর অপরদিকে বেচারি নীলার অবস্থা করুন, তখনও বুকের হৃদযন্ত্রটা ধক ধক আওয়াজ করে বেজেই চলেছে। তখনকার সাদিদের কৃতকর্মে নীলার আত্মাটা এসে প্রায় গলায় ঠেকেছিল। এই অসভ্য পুরুষের নির্লজ্জতাকে নীলা বরাবরই ভীষণ ভয় পায়। এখন এত লজ্জা? স্থান কাল বিবেচনায় সেটা একটু বেশি নয় কি? নীলা এতক্ষণে সাজিদের কথায় মুখ উপরে তুলে তাকালো। লজ্জা পেলে এই ছেলে তাকে আরও বেশি পচাবে, তাই সাহসিকতার পরিচয় দিতে লজ্জাকে পরাজিত করে সাজিদের সামনে উঠে দাঁড়ালো। আলতো করে তার বুকে একটা কিল বসে বলে উঠল, এসব কি লোকজন দেখেন না? আপনি সহ সবাই কি ভাবলো? সাদিদের ঠোঁটের কোণ জুড়ে মৃদু হাসির রেখা যেন আবারও ফুটে উঠল। সে নীলার কোমর পেঁচিয়ে হালকা টান দিয়ে তার বুকে এনে ফেলল। এক হাত কোমরে আর এক হাত গালে বুলিয়ে বলল, আমার কি দোষ? তারাই তো কথা ঘুরিয়ে এতক্ষণ অপেক্ষা করালো। তুমি জানো একটু কাছে আসার জন্য আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি? তার মধ্যে তারা এসে বাধা দিতে চাইলে কিভাবে সহ্য করা যায়? আপনি আপনি একটা বেশরম। প্রেমিক পুরুষটি আবারও মৃদু হাসল। আলতো করে নীলার মুখটা আঁচল ভরে ধরে এক দৃষ্টিতে প্রিয়তমার মুখশ্রীতে তাকাতেই নীলা প্রশ্ন ছুড়ল, কি দেখেন? সাদিদ প্রিয়তমার শরীরটাকে নিজের আরও কাছে টানল। সময় নিয়ে পুরুষালী ঠোঁট জোড়া নীলার কপালের মধ্যেখানে চেপে ধরল। নীরবে কিছু উষ্ণ ভালোবাসা ঘন মুহূর্ত পার হলো। আবার কল্পনা থেকেও বেশি সুন্দর, বর্ণনার ঊর্ধ্বে। এতটা বেশি সৌন্দর্যের চিত্রকর্ম কল্পনাতেও আঁকা সম্ভব নয়। সত্যি পূর্ণতাটা হৃদয়ে তৃপ্তি এনে দিল। এই তৃপ্তিটা দেওয়ার জন্য সাদিদ তার প্রাণ পাখির কাছে কৃতজ্ঞ। সৌন্দর্যের প্রশংসাতে সব মেয়েরাই লজ্জা পায়, নীলাও তো সেটার বাইরে নয়। তাই সাদিদের মুখের এমন বাক্য যার পরনেই সে ভীষণ লজ্জা পেল। চোখ খুলে রাখা রীতিমতো দায় হচ্ছে। নীলা চোখ পিটপিট করে সাদিদের দিকে তাকালো। সাদিদের পরনেও বিয়ের শেরওয়ানি, কেবলমাত্র মাথায় বড়দের পাগড়িটা ব্যতীত হয়তোবা বাসা বাঁধায় খুলে রেখেছে। আর বলা বাহুল্য সাদিদ সেই বছর পূর্বেকার শেরওয়ানিটাই পড়েছে। নীলার অবশ্য সেদিন তাকে সচোখে দেখার সৌভাগ্য হয়নি, কেবলমাত্র শপিংয়ের সময় যা দেখার দেখেছিল, এতটুকুই। সাদিদ নিজেও যে বিয়ের জন্য এটাই পড়বে সেটা নীলা আশা করেনি। সেদিন তো লকার থেকে সাদিদ শুধু নীলার জন্য কেনা বিয়ের সকল জিনিসপত্রগুলো বিছানায় রেখেছিল। সেখানে সাদিদের কিছু ছিল না, তাই এত বড় সারপ্রাইজ সে একদম আশা করেনি। তাই তো সামনাসামনি এভাবে দেখে পুরনো কিছু তিক্ততা চোখের পর্দায় ভেসে উঠল। আর প্রত্যাশিতভাবেই নীলার চোখে আবারও নোনা জলেরা এসে ভিড় জমালো। সাদিদ খুব যত্নে নীলার চোখের কোণটা মুছিয়ে দিল। জলে ভেজা লেপটানো কাজল চোখ ছোড়া হালকা ছুঁয়ে দিয়ে নরম স্বরে বলল, অপূর্ণতাকে পূর্ণতা দিতেই আয়োজন, আর পূর্ণতা সবসময় খুশিতে মানায়। তাই চোখে জল আসা বারণ। সব কিছু সহ্য করার ক্ষমতা থাকলেও এই চোখে জল সহ্য করার ক্ষমতা আমার নেই জান।
তাই কোনো পরিস্থিতিতেই জল গ্রহণযোগ্য নয়। নীলা পরম আদরে সাদিতের বলিষ্ঠ পুরুষালী বুকের সাথে মিশে গেল। এক জনম কি, হাজার জনম ভালোবেসে গেলেও যেন এক কাপল যুগলের ভালোবাসার কমতি অনুভূতি হবে না। সুখ দুঃখে ভালো মন্দে জীবনের সব কয়টি পরিস্থিতিতে কেবল এই হাতটাই যেন পাশে পাবার একান্ত আকাঙ্ক্ষা। দুটি প্রেমিক মন এবং শরীর যখন একে অপরের সাথে মিশে গিয়ে ভালোবাসার উষ্ণতায় হাবুডুবু খেতে ব্যস্ত, তখনই অপ্রত্যাশিতভাবে দরজায় নক পড়ল। আরে ভাই হলো, প্রয়োজন ছিল বুঝলাম, কিন্তু এখন দেখছি সীমাহীন প্রয়োজন চলছে। বর সাহেব নিচে আপনাকে চিরুনি খোঁজার নেয় খুঁজে চলছে। আমরা কি বলবো, আপনাদের বর এখন তার বউয়ের সাথে প্রয়োজন মেটাতে ব্যস্ত। দরজার ওপাশ থেকে আবারও হাসির ধুম পড়তেই সাদিত ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ইস, কি ঝামেলা! শান্তি মতে নিজের একটু বিয়ে করা বউয়ের সাথেও সময় কাটানো যায় না। ভাগ্যিস বিয়েটা হয়েছিল, নতুবা এই অশান্তিগুলো হয়তো ধারে কাছেও ঘেঁচতে দিত না। যথেষ্ট। নীলা সাদিদের ব্যঙ্গাত্মক স্বরে ফিক করে হেসে ফেলল। প্রিয়তমার হাসি মুখটা দেখে সাদিদের ঠোঁটের কোণাতেও ঈষৎ মিষ্টি রাঙা রেখার সাদৃশ্য মিলল। এক মুহূর্তের পুনরাবৃত্তি, কিন্তু বুকের ছটফটানিগুলো যেন এখনও সেই প্রথম মুহূর্তটাতেই আটকে রয়েছে। নীলা বরাবরের মতো আবারও একবার সাদিদের মুখের দিকেই তাকালো। আগেরবার যেখানে ছিল অপরাধবোধ, অসহায়ত্ব, আজ সেখানে উৎফুল্লতা। মেয়েকে কোলে নিয়ে সে দিব্যি নীলার উত্তর শোনার জন্য অপেক্ষা করে বসে রয়েছে। নীলার এমন সিচুয়েশনেও বেশ হাসি পেল। তাদের পাকনা মেয়েটা বড়দের মতো একবার বাবার মুখের দিকে তাকাচ্ছে, তো আরেকবার মায়ের দিকে, আবার হঠাৎ হঠাৎ চোখ ঘুরিয়ে উপস্থিত সবার মুখের উপর নজর বুলিয়ে পরিস্থিতির অগতি লক্ষ্য করছে। আশেপাশের লোকজনকে মাথায় রেখে নীলা কোনোভাবে নিজের হাসি আটকালো। মেয়েটা সত্যিই না জানি কোন দিন তার নাক কেটে বসে। কাজী সাহেব কবুল বলতে বললে নীলা হাসি মুখে আবারও একবার কবুল বলল। নীলার পালা শেষ হতেই সাদিত বলল, আর আবারও তাদের পুনরায় বিবাহের কার্য সম্পন্ন হওয়াতে পরিবারবর্গ সাক্ষী হলো সেই বিশেষ আনন্দের মুহূর্তটাতে। সবার মুখেই উপচে পড়া হাসি। শাহেদ এসে তো ভাইয়ার সাথে কোলাকুলি করে নিল। এই লিস্ট থেকে তার দুই প্রাণপ্রিয় বন্ধু সমতুল্য ভাইও কিন্তু বাদ পড়েনি। সবাই তাদের বাচ্চামি কাণ্ডে ঠোঁট টিপে হাসছে। ভাবটা এমন যেন এটা তাদের বন্ধুর প্রথম বিয়ে, কিন্তু বন্ধুর যে একটা পাকনা মেয়েও আছে সেটা কেন তারা বারবার ভুলে যায়। অতঃপর তাদের হাসি মুখের সাথে আরও দুটি নতুন হাসি মুখও যুক্ত হলো। স্বয়ং কনে এবং তার গুণধর কন্যা। পিচ্চি নিয়ানার খুশি দেখে কে? নিষ্পাপ বাচ্চার দন্তহীন সেই খুশির হাসি এক কথায় বর্ণনার ঊর্ধ্বে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হতেই অতঃপর ফটো সেশনের পালা এলো। সাদিদার নীলার সাথে সবার সিঙ্গেল ছবি আগেই তোলা হয়েছিল, কিন্তু এবার হবে ফ্যামিলি ফটো। তাই তো আয়োজনের কোনো কমতি নেই। সাদিদ নীলাকে মাঝখানে বসিয়ে তাদের দুই পাশে পরিবারের বড়রা অর্থাৎ আরিফ মাহমুদ, হাসিবুর রহমান, শায়লা রহমান, নার্গিস খাতুন সহ সাদিদের দাদা বাড়ির বেশ কয়েকজন রয়েছে। আসলে ফ্যামিলি বলতে কেবল আমরা পরিবারের যে গুটি কয়েক সদস্য থাকি তাদেরকেই হিসেবে ধরা হয়, কিন্তু সাদিদি চায় তাদের ফ্যামিলি ফটোটা সবাইকে নিয়েই হবে, যেখানে বন্ধু বান্ধব কাছের কোনো মানুষই বাদ যাবে না। তাই তো প্রফেশনাল ফটোগ্রাফারকে এখন এত বড় ছবি ক্যাপচার করার জন্য চিন্তা ভাবনা করতে হচ্ছে, কেননা তাদের সংখ্যা যে খুব একটা কম নয়। এই মেয়ে, তুই ওখানে কি করিস? এখানে আস। শান্ত হাসি মুখে নীলার কাঁধে হাত রেখে ভাব নিয়ে পেছনে গিয়ে দাঁড়িয়েছিল। তাই হঠাৎ তানবীরের ধমকে চোখ বাঁকিয়ে তাকালো। এই ছেলের ফেভারিট লিস্টে চিকেনের নাম না হয়ে করল্লা হওয়া উচিত ছিল। সর্বদা মুখ থেকে তিতকুটে বাক্য বের হয়। কেন? এখানে কি সমস্যা? তুই তো সমস্যার গোডাউন, তাই সমস্যা তোকে ছাড়তেই চায় না। কি? শান্তর চোখ যুগল প্রায় বেরিয়ে আসার জোগাড়। এই ছেলেটা এমন একটা সময়ে এসেও সবার সামনে তার সাথে ঝগড়া করছে, এসব মানা যায়? তানবীর মুহূর্তেই চোখ মুখ কুঁচকে নিল। হনহনিয়ে শান্তর কাছে এগিয়ে গিয়ে তার বাহু টেনে সামনের সোফায় বসিয়ে দিল।
আহা, মেয়েটার সাথে সবসময় এমন করিস কেন? ওখানে সমস্যা কি? হ্যাঁ সেটাই। আঙ্কেল বলেন তো ওনাকে, তার মাথায় নিশ্চয়ই সমস্যা আছে।